সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের সিনেমাটি ৮-১০টা সাধারণ হরর সিনেমার মতো নয়। কারণ এই সিনেমাটি তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার এচা সুসিয়ামি নামের এক নারীর বর্ণনা করা বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে। সিনেমার গল্পে একজন বিবাহিত নারীর স্বপ্ন, এক অচেনা পুরুষের সঙ্গে তার রহস্যময় সম্পর্ক, আর সেই স্বপ্নের বাস্তব জীবনে ভয়ঙ্কর প্রভাবকে ঘিরে। পুরো গল্পটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা স্বপ্ন কতটা ভয়ঙ্কর হতে পারে। হয়তো ঘুমানোর আগে নিজের স্বপ্ন নিয়েও একবার ভাববেন। তাহলে চলুন শুরু করা যাক স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যের গল্প, পেঙ্গাতিন সেতান। গল্পের শুরুতে আমরা ইচা নামের এক বিবাহিত নারীকে দেখতে পাই। ইচা তখন একটি অদ্ভুত স্বপ্ন দেখছিল। স্বপ্নের মধ্যে সে নিজেকে অপরিচিত একটি জায়গায় দেখতে পায়। চারপাশ খুব শান্ত, সামনেই ছিল সুন্দর একটি বাড়ি। ইচা সেই বাড়ির ভেতরে গেলে সেখানে এক সুদর্শন পুরুষের দেখা পায়। অদ্ভুত বিষয় হলো, লোকটিকে দেখে ইচার একটুও ভয় লাগে না, বরং তাকে খুব আপন মনে হয়। কারণ এই মানুষটি আগেও বহুবার তার স্বপ্নে এসেছে। প্রতিবারই সে ইচাকে ভালোবাসার অনুভূতি দিত, তার কাছে আসতো, আর ইচাও ধীরে ধীরে এই স্বপ্নের জগৎটাকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু ইচা জানতো না, স্বপ্নের মধ্যে যাকে সে সুন্দর একজন মানুষ হিসেবে দেখছে, বাস্তবে তার রূপ সম্পূর্ণ আলাদা। ইচা যখন ঘুমিয়েছিল তখন তার পাশে একটি ভয়ঙ্কর অশুভ সত্তার উপস্থিতি দেখা যায়। অর্থাৎ ঘটনাটি শুধু তার স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কিছু একটা বাস্তবেও তাকে অনুসরণ করছিল। ভোর প্রায় 4টার দিকে দরজার ঘণ্টার শব্দে ইচার ঘুম ভেঙে যায়। দরজা খুলে সে তার স্বামী আরিয়েলকে দেখতে পায়। আরিয়েল একজন নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত। কাজের চাপের কারণে তাকে প্রায়ই অতিরিক্ত সময় কাজ করতে হতো, তাই সে প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরত। আর এই বিষয়টি ধীরে ধীরে তাদের সংসারে বড় সমস্যা তৈরি করেছিল। ইচা এবং আরিয়েলের বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের আগে তাদের সম্পর্ক খুব ভালো ছিল। আরিয়েল ইচাকে সময় দিত, খেয়াল রাখত, ছোট ছোট বিষয়েও তাকে খুশি করার চেষ্টা করত। কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছে। আরিয়েল নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে ইচার মনেও স্বামীর প্রতি অনেক অভিমান জমে গিয়েছে। সেদিনও একটি ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ইচা আরিয়েলকে তার জামাটি ঠিক জায়গায় রাখতে বলে। আরিয়েল জামাটি রেখে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর অদৃশ্য কোনো একটি শক্তি সেটি আবার নিচে ফেলে দেয়। ইচা ভাবে আরিয়েল তার কথা শোনেনি, সে রেগে যায়, আর ছোট সেই ঘটনা থেকেই আবার বড় ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত রাগ করে আরিয়েল না খেয়েই ঘুমাতে চলে যায়। কিন্তু তারা কেউ বুঝতে পারেনি, তাদের মধ্যে তৈরি হওয়া এই ছোট ছোট দূরত্ব আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে অদৃশ্য অন্য একটি সত্তা। পরদিন সকালেও দুজনের মধ্যে ঠিকমতো কথা হয় না। এরপর ইচা নিজের কর্মস্থলে চলে যায়। সেখানে তার কাছের বান্ধবী লিন্ডা ইচার মন খারাপ দেখে বুঝতে পারে আবারও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। ইচা তাকে নিজের কষ্টের কথা বলে। বিয়ের আগে আরিয়েল তাকে অনেক সময় দিত, তার জন্য ছোট ছোট আয়োজন করত। কিন্তু এখন কাজ ছাড়া যেন আর কিছুই তার মাথায় থাকে না। লিন্ডা তখন ইচাকে বোঝায়, শুধু আরিয়েল বদলে যায়নি, ইচার মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। আগের মতো সেও স্বামীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করে না। একটি সম্পর্ক ঠিক রাখতে হলে দুজনকেই চেষ্টা করতে হয়। শুধু অন্য মানুষটির ভুল দেখলে সম্পর্ক আরো খারাপ হয়। লিন্ডা তাকে বলে আজ অন্তত নিজের রাগ আর অভিমান সরিয়ে রেখে আরিয়েলের সঙ্গে ভালোভাবে কথা বলতে। অন্যদিকে আরিয়েলের কর্মস্থলেও তার একজন বড় কর্মকর্তা তাকে প্রায় একই কথা বোঝায়। সে বলে পরিবারের ভবিষ্যতের জন্য কাজ করা দরকার, কিন্তু সেই পরিবারের মানুষটিকে যদি সময় দেওয়া না হয় তাহলে এক সময় সবকিছু হারিয়ে যেতে পারে। কথাটি আরিয়েলের মনে ধরে। সেদিন রাতেও কাজের কারণে আরিয়েল কিছুটা দেরিতে বাড়ি ফেরে। কিন্তু আজ ইচা তার সঙ্গে ঝগড়া করে না, বরং সে সুন্দরভাবে কথা বলে। আরিয়েলের জন্য আগে থেকেই চা তৈরি করে রেখেছিল। অনেকদিন পর দুজন আবার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু তাদের সম্পর্ক ভালো হতে শুরু করতেই ঘরের বাতিগুলো অস্বাভাবিকভাবে জ্বলতে আর নিভতে থাকে, যেন অদৃশ্য কেউ তাদের এই কাছাকাছি আসা একদমই পছন্দ করছে না। সেই রাতে ইচা ঘুমিয়ে পড়লে আবার একই স্বপ্নের জগতে চলে যায়। আবার সেই বাড়ি, আর আবার সেই সুদর্শন মানুষটি। এবার লোকটি ইচাকে একটি সুন্দর ফুল দেয়, তারপর জানায় এখন থেকে ইচা আর এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারবে না। কথাটি শুনে ইচা ভয় পেয়ে যায়। সে দরজা খুলে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি কিছুতেই খুলছিল না, আর লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ভয়ে ইচার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে নিজেকে বোঝানোর চেষ্টা করে এসব হয়তো শুধু একটি খারাপ স্বপ্ন। কিন্তু বিছানার পাশে তাকাতেই সে থমকে যায়, কারণ সেখানে পড়েছিল ঠিক সেই ফুলটি যেটা একটু আগে স্বপ্নের মধ্যে সেই মানুষটি তাকে দিয়েছিল। এবার ইচা প্রথমবার বুঝতে পারে তার স্বপ্ন আর বাস্তবের মধ্যে ভয়ঙ্কর কোনো সম্পর্ক তৈরি হয়েছে। গল্পের মাঝে ছোট্ট একটা অনুরোধ, আপনাদের ভালোবাসায় আমাদের ছোট পরিবারটি ধীরে ধীরে বড় হচ্ছে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওতে
আর কি পরিবর্তন করলে আপনাদের আরও ভালো লাগবে, আর পরবর্তী ভিডিওতে কোন কোন সিনেমার গল্প শুনতে চান। আপনাদের এই ছোট ভালোবাসা আর মতামতই আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। তো চলুন এবার আবার ফিরে যাওয়া যাক আমাদের গল্পে। পরদিন সকালে আরিয়েল নিজেই ইচার জন্য খাবার তৈরি করে। দুজন নিজেদের ভুল নিয়ে কথা বলে। আরিয়েল ইচার কাছে ক্ষমা চায়। সে প্রতিশ্রুতি দেয় এখন থেকে সংসারকেও সময় দেওয়ার চেষ্টা করবে। ইচাও পুরনো রাগ ভুলে নতুনভাবে সবকিছু শুরু করতে রাজি হয়। সেদিন আরিয়েল নিজেই ইচাকে কর্মস্থলে পৌঁছে দেয়। দুজনকে একসঙ্গে দেখে লিন্ডাও খুব খুশি হয়। কিন্তু কাজ করতে করতে ইচা হঠাৎ একটি বাক্সের মধ্যে আবার সেই একই ফুল দেখতে পায়। ফুলটি দেখে সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় স্বপ্নের সেই সুদর্শন মানুষটি। লোকটি ধীরে ধীরে ইচার দিকে এগিয়ে আসছিল, কিন্তু পাশে থাকা একটি আয়নায় তার প্রতিবিম্ব দেখে ইচার শরীর ঠান্ডা হয়ে যায়। কারণ সামনে একজন সুদর্শন মানুষ দাঁড়িয়ে থাকলেও আয়নার ভেতরে দেখা যাচ্ছিল একটি ভয়ঙ্কর জিনের রূপ। ইচার সঙ্গে সঙ্গে সেখান থেকে শৌচাগারে চলে যায়। প্রচন্ড বমি শুরু হয়। লিন্ডা পেছনে পেছনে সেখানে আসে, কিন্তু ইচা কোনো কথা না বলেই চলে যায়। এরপর লিন্ডা বেসিনের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ইচার বমির সঙ্গে রক্ত বের হয়েছিল, আর সেই রক্তের মধ্যে ছিল কৃমির মতো অস্বাভাবিক কিছু। এবার লিন্ডার মনে হয় ইচার সঙ্গে যা হচ্ছে সেটা সাধারণ কোনো অসুস্থতা নয়। সেই রাতে ইচা তার ছোট বোন এমার সঙ্গে দেখা করে। এমারও নিজের সম্পর্ক নিয়ে সমস্যা চলছিল। তার প্রেমিক কাজ নিয়ে এত ব্যস্ত থাকতো যে এমার মনে হতো সে আর তাকে আগের মতো গুরুত্ব দেয় না। ইচা বোনকে বোঝায় একটি সম্পর্কে সবসময় একই রকম সময় থাকে না। মানুষের দায়িত্ব বাড়ে, ব্যস্ততাও বাড়ে, তাই শুধু অভিমান করে সম্পর্ক শেষ করে দেওয়া ঠিক নয়। কথা বলতে বলতে এমা তাদের বাবা মায়ের কথাও জানায়। তারা অনেক দিন ধরেই নাতি নাতনির মুখ দেখতে চান। কথাটি শুনে ইচার মন খারাপ হয়ে যায়, কারণ ইচা এবং আরিয়েলও অনেক দিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার কোনো না কোনো সমস্যা হচ্ছিল। এজন্য ইচার চিকিৎসাও চলছিল। অন্যদিকে সেই সময় আরিয়েল নিজের কর্মস্থলে ছিল। হঠাৎ সে সামনে ইচাকে দেখতে পায়, কিন্তু ইচা তো তখন এমার সঙ্গে থাকার কথা। আরিয়েল মেয়েটির পেছনে যায়। কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে যায়। এরপর চারপাশ থেকে ইচার চিৎকার শোনা যায়। আরিয়েল সেই শব্দ অনুসরণ করে সামনে এগিয়ে যায়। হঠাৎ সে এমন দৃশ্য দেখে যা তাকে পুরোপুরি আতঙ্কিত করে দেয়। তার সামনে দাঁড়িয়ে থাকা ইচাকে দেখে মনে হচ্ছিল সে অনেক মাসের গর্ভবতী, আর কিছুক্ষণ পর সে একটি ভয়ঙ্কর শিশুর উপস্থিতিও দেখতে পায়। শিশুটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখন আরিয়েলের একজন সহকর্মী সেখানে চলে আসে, আর মুহূর্তের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আরিয়েল বুঝতে পারে না সে সত্যিই কিছু দেখেছিল নাকি কোনো অশুভ শক্তি তাকে এসব দেখিয়েছে। পরদিন এক পরিচিত বয়স্ক নারী ইচার শরীর মালিশ করতে আসে। ইচার পেটে হাত দেওয়ার পর সে হঠাৎ জানায় ইচা প্রায় 3 মাসের গর্ভবতী। কথাটি শুনে ইচা আনন্দে ভরে যায়, কারণ সে অনেক দিন ধরেই একটি সন্তানের অপেক্ষায় ছিল। কিন্তু আরিয়েলের মুখে কোনো আনন্দ ছিল না, বরং সে ভয় পেয়ে যায়, কারণ মাত্র 2 দিন আগেই দীর্ঘ সময় পর সে এবং ইচা আবার কাছাকাছি এসেছে। এর আগে প্রায় 6 মাস ধরে তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা ছিল না। তাহলে ইচা 3 মাসের গর্ভবতী হলো কিভাবে? ইচা কর্মস্থলে গিয়ে সবাইকে সুখবরটি জানায়। সবাই খুশি হলেও লিন্ডা চিন্তিত হয়ে পড়ে। তার মনে পড়ে ইচার সেই অস্বাভাবিক বমির কথা। সে ইচাকে সাবধান করতে চায়, কিন্তু ইচা ভুল বোঝে। তার মনে হয় লিন্ডা হয়তো তার সুখবর শুনে খুশি হয়নি। অন্যদিকে আরিয়েলের মনেও সন্দেহ তৈরি হয়। সেই রাতে সে নিজের বড় কর্মকর্তাকে সবকিছু খুলে বলে। সে ভাবতে শুরু করে ইচা হয়তো তাকে ঠকিয়েছে। বাড়ি ফেরার পথেও আরিয়েল আবার একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে। একটি গাড়ির ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে সে কাছে যায়। সেখানে সে আবার সেই অস্বাভাবিক শিশুটিকে দেখতে পায়, আর তার কাছেই দাঁড়িয়ে ছিল সেই অশুভ সত্তা। ভয়ে আরিয়েল সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে সন্দেহের কারণে সে ইচার ফোন দেখে। সেখানে ডেনি নামের এক পুরনো পরিচিত মানুষের সঙ্গে কিছু কথা দেখতে পায়। আরিয়েল ধরে নেয় ইচা হয়তো তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। রাগের মাথায় সে ইচাকে সবকিছু জিজ্ঞেস করে। এই অভিযোগ শুনে ইচা প্রচন্ড রেগে যায়। সে বলে পরদিনই তারা চিকিৎসকের কাছে যাবে, সেখানেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। পরদিন পরীক্ষা করার পর চিকিৎসক এমন একটি কথা জানায় যা তাদের দুজনকেই অবাক করে দেয়। ইচার শরীরে গর্ভবতী হওয়ার লক্ষণ রয়েছে, তার পেটও বড় হয়েছে, কিন্তু পরীক্ষা করে দেখা যায় তার পেটের ভেতরে কোনো সন্তান নেই। চিকিৎসকের মতে দীর্ঘদিন সন্তান নেওয়ার ইচ্ছা এবং মানসিক চাপের কারণেও কখনো কখনো শরীরে গর্ভধারণের লক্ষণ দেখা দিতে পারে। কথাটি শুনে ইচা ভেঙে পড়ে, কিন্তু লিন্ডা এই ব্যাখ্যা পুরোপুরি বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজের চোখে আরো অনেক অস্বাভাবিক
অস্বাভাবিক ঘটনা দেখেছে। তাই সে ইচাকে ওস্তাদ জাইনি নামের একজন ধর্মীয় ব্যক্তির কাছে নিয়ে যায়। ইচাকে দেখেই ওস্তাদ জাইনি বুঝতে পারেন তার সঙ্গে অশুভ কিছু রয়েছে, কারণ ইচার পেছনে তিনি সেই ভয়ঙ্কর সত্তার উপস্থিতি দেখতে পান। তবে তিনি সঙ্গে সঙ্গে ইচাকে ভয় দেখান না, শান্তভাবে তার সব কথা শোনেন। স্বপ্নের মানুষ, স্বপ্নের ফুল, অস্বাভাবিক বমি আর হঠাৎ গর্ভবতী হয়ে যাওয়ার লক্ষণ সবকিছু শুনে তিনি জানান কিছু জিন স্বামী স্ত্রীর সম্পর্কের দুর্বলতার সুযোগ নেয়। তাদের মধ্যে রাগ, অভিমান এবং দূরত্ব তৈরি হলে সেই সুযোগ ব্যবহার করে একজনকে নিজের প্রভাবে নেওয়ার চেষ্টা করে। এমনকি স্বপ্নের মধ্যে সুন্দর মানুষের রূপ নিয়েও কাছে আসতে পারে। কিন্তু ইচা তখনও কথাগুলো বিশ্বাস করতে পারে না। তার মনে হয় সবাই তার অবস্থাকে ভুলভাবে দেখছে। রাগ করে সে সেখান থেকে চলে আসে। লিন্ডা তাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে যাচ্ছিল। পথে সে রাস্তার পাশে একটি ছোট বিড়ালের বাচ্চা দেখতে পায়। বিড়ালটি যেন কোনো গাড়ির নিচে না পড়ে, তাই লিন্ডা সেটিকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। কিছুক্ষণ পর তার মনে হয় বিড়ালটি আবার তার পেছনে এসেছে। সে ফিরে সেটিকে দেখতে যায়, কিন্তু সেখানে কোনো বিড়াল ছিল না। অন্ধকারে বসেছিল সেই ভয়ঙ্কর জিন। এরপর জিনটি লিন্ডার উপর আক্রমণ করে আর কিছুক্ষণের মধ্যেই লিন্ডা মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঠিক একই সময় ইচা ঘুমের মধ্যে পুরো ঘটনাটি দেখতে পায়। সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে বাইরে ছুটে যায় আর সেখানে সত্যিই লিন্ডার মৃতদেহ পড়ে থাকতে দেখে। নিজের বান্ধবীকে হারিয়ে ইচা পুরোপুরি ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আরিয়েলও সেখানেও আসে। ঠিক তখন তারা খেয়াল করে ইচার পেট অস্বাভাবিকভাবে আরো বড় হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছিল সে 7-8 মাসের গর্ভবতী। এত দ্রুত এমন পরিবর্তন কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এবার ইচা বুঝতে পারে ওস্তাদ জাইনি যা বলেছিলেন সেটি হয়তো সত্যি। সে আরিয়েলকে নিজের স্বপ্নের মানুষটির ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর ইচা, আরিয়েল এবং এমা ওস্তাদ জাইনির কাছে যায়। ইচার উপর রুকাইয়া করা হয়। কিছুক্ষণ পর তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। তার শরীরের ভেতর থেকে অন্য একটি সত্তা কথা বলতে শুরু করে। সেই সত্তা দাবি করে ইচা তার স্ত্রী। তখন জানা যায় এতদিন ধরে ইচাকে অনুসরণ করা জিনটির নাম দাসিম। ইচা এবং আরিয়েলের সম্পর্কের দূরত্বের সুযোগ নিয়ে দাসিম ইচার জীবনে প্রবেশ করে। স্বপ্নে মানুষের সুন্দর রূপ নিয়ে সে ইচাকে নিজের প্রতি আকৃষ্ট করেছিল আর ধীরে ধীরে তাকে নিজের বলে দাবি করতে শুরু করে। ওস্তাদ জাইনি রুকাইয়া করে আপাতত দাসিমের প্রভাবকে দুর্বল করেন। তিনি ইচাকে নিয়মিত কুরআনের কিছু আয়াত পড়তে বলেন। বাড়ি ফিরে ইচা এবং আরিয়েল একে অপরের কাছে ক্ষমা চায়। দুজনই বুঝতে পারে নিজেদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব তাদের সমস্যাকে আরো বড় করেছে। তারা আবার নতুনভাবে সংসার শুরু করে। আরিয়েল স্ত্রীকে সময় দিতে শুরু করে। ইচাও নিজের রাগ এবং অভিমান কমিয়ে আনে। এভাবে প্রায় 14 দিন কেটে যায়। এই সময়ের মধ্যে ইচার একবারও সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে না। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে বলেই মনে হচ্ছিল। কিন্তু তাদের এই শান্তি বেশি দিন স্থায়ী হয় না। একদিন কাজের কারণে আরিয়েলকে কিছুদিনের জন্য অন্য শহরে যেতে হয়। আরিয়েল প্রথমে যেতে চায় না, কিন্তু ইচা তখন অনেকটাই ভালো ছিল, তাই সে নিজেই আরিয়েলকে যেতে বলে। আরিয়েল চলে যাওয়ার পর ইচা আবার একা অনুভব করতে শুরু করে। সে এমাকে ফোন করে বাড়িতে আসতে বলে, কিন্তু সেদিন কাজের কারণে এমা আসতে পারে না। ইচা তখন ওস্তাদ জাইনির দেওয়া আয়াত পড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর বসার ঘরে বসে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন কর্মস্থলে গিয়ে ইচা আরো ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়। তার আশেপাশের পরিচিত মানুষগুলো হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। যেদিকেই সে তাকায় সবাই যেন একই কথা বলছে, তুমি আমার। ইচা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে দাসিম আবার ফিরে এসেছে। সেই রাতে এমা ইচার সঙ্গে থাকতে আসে। আরিয়েলও ফোন করে এমাকে সাবধান করে দেয় কোনোভাবেই যেন ইচাকে ঘুমোতে না দেওয়া হয়, কারণ দাসিম মূলত ইচার স্বপ্নের মাধ্যমেই তার কাছে আসে। এমা সারা রাত ইচার সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু এক সময় ইচা অজান্তেই ঘুমিয়ে পড়ে। এমা তাকে জাগানোর চেষ্টা করতেই অন্ধকার থেকে একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে এসে তাকে মেঝেতে ফেলে দেয়। এরপর অদৃশ্য একটি শক্তি এমাকে ঘরের বাইরে টেনে নিয়ে যায় আর ইচার পাশে আবার উপস্থিত হয় দাসিম। রাতে ইচার ঘুম ভাঙার পর সে নিজের পেটের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে যায়। তার পেট আবার অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। ইচা বুঝতে পারে দাসিম আবার তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছে। ভয় আর হতাশায় ইচা নিজের শরীরের ক্ষতি করে পেটের ভেতরের অশুভ উপস্থিতি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। ঠিক তখন আরিয়েল বাড়ি ফিরে আসে। ইচার ভয়ঙ্কর অবস্থা দেখে সে আর এক মুহূর্ত দেরি করে না। এমাকে সঙ্গে নিয়ে তারা সরাসরি ওস্তাদ জাইনির কাছে যায়। এবার শুরু হয় শেষ রুকাইয়া। ইচাকে একটি বিছানায় শুইয়ে তার হাত পা নিয়ন্ত্রণে রাখা হয়। ওস্তাদ জাইনি আরো কয়েকজনকে সঙ্গে
নিয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করেন। কিন্তু ইজার মন তখন আবার সেই স্বপ্নের জগতে আটকে গিয়েছে। সে আবার সেই পরিচিত বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর সেখানে তার জন্য অপেক্ষা করছিল দাসিম। ইজা পালানোর চেষ্টা করে, কিন্তু দাসিম এবার তাকে কোনোভাবেই যেতে দিতে চায় না। সে ইজার ওপর আক্রমণ করে। তার স্বপ্নের মধ্যে হওয়া আঘাতের চিহ্ন বাস্তবেও ইজার শরীরে দেখা দিতে থাকে। বাস্তব জগতে ইজা প্রচন্ডভাবে ছটফট করছিল। একসময় তার বিছানাটাও মাটি থেকে উপরে উঠতে শুরু করে। দাসিম নিজের ভয়ঙ্কর উপস্থিতি দিয়ে সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওস্তাদ জাইনি রুকাইয়া বন্ধ করেন না। ঠিক তখন আরিয়েল ইজার পাশে গিয়ে তাকে ডাকতে থাকে। সে ইজাকে মনে করিয়ে দেয় তাদের জীবন এখনো শেষ হয়ে যায়নি। সে ইজাকে হারাতে চায় না। তারা আবার নতুন করে সবকিছু শুরু করবে, কিন্তু তার জন্য ইজাকে আগে ফিরে আসতে হবে। স্বপ্নের জগতের মধ্যেও ইজা যেন স্বামীর কথা শুনতে পায়। তার চোখের সামনে তাদের বিয়ের দিনের স্মৃতি ভেসে ওঠে। মনে পড়ে আরিয়েলের সঙ্গে কাটানো ভালো সময়গুলো। তারপর ইজা সেই কোরআনের আয়াতগুলো পড়তে শুরু করে, যা ওস্তাদ জাইনি তাকে শিখিয়েছিলেন। সঙ্গে সঙ্গে দাসিম দুর্বল হতে থাকে। চারপাশের সেই অদ্ভুত বাড়িটাও ভেঙে পড়তে শুরু করে। ইজা সামনে বের হওয়ার একটি পথ দেখতে পায়। সে আর পেছনে তাকায় না, দৌড়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তে বাস্তব জগতে তার জ্ঞান ফিরে আসে। সবকিছু শান্ত হয়ে যায়। আরিয়েল এবং এমা তাকে জড়িয়ে ধরে। দেখে মনে হয় অবশেষে ইজা দাসিমের প্রভাব থেকে মুক্ত হয়েছে। এরপর সিনেমায় একটি ছোট বার্তা দেখানো হয়। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল আরাফ আয়াত 200। মানুষের মনে অশুভ চিন্তা বা প্ররোচনা এলে সৃষ্টিকর্তাকে স্মরণ করার কথা বলা হয়, কিন্তু গল্প এখানেই শেষ নয়। কেটে যায় 6 বছর। ইজা এবং আরিয়েল এখন অন্য একটি বাড়িতে সুখে সংসার করছে। তাদের 2টি সন্তানও হয়েছে। দেখে মনে হচ্ছিল জীবনে সেই ভয়ঙ্কর অধ্যায় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু শেষ দৃশ্যে তাদের বড় ছেলে আরকা বাড়ির প্রধান দরজার কাছে খেলছিল। হঠাৎ তার সামনে একজন অচেনা মানুষ এসে দাঁড়ায়। মানুষটিকে দেখেই আমরা চিনতে পারি এটাই সেই একই চেহারা, যে চেহারা দিয়ে দাসিম এক সময় ইজার স্বপ্নে আসতো। ইমা বাইরে এসে আরকাকে সেখান থেকে নিয়ে যায়। সে তাকে বোঝায় অচেনা মানুষের সঙ্গে কথা বলা ঠিক নয়, কিন্তু ছোট আরকা বলে লোকটিকে তার মোটেও খারাপ মনে হয়নি, বরং তার কাছে মানুষটিকে খুব ভালো বলেই মনে হয়েছিল। আর এই দৃশ্য থেকেই বোঝা যায় হয়তো ইজার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায় পুরোপুরি শেষ হয়নি। দাসিম কি সত্যিই চলে গিয়েছিল, নাকি এত বছর ধরে সে শুধু আবার ফিরে আসার সুযোগের অপেক্ষায় ছিল? এই প্রশ্নের উত্তর না দিয়েই সিনেমাটি শেষ হয়ে যায়।